অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি কাইম হিলালি মাইকেল, সহকারী শিক্ষক, নজরুল শিক্ষালয়। তোমাদের করোনা ভাইরাসের কারণে অনেকগুলো ক্লাসই সরাসরি নেওয়া সম্ভব হয়নি, তাই আমরা অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছি। প্রতিনিয়ত আমাদের অনলাইন ক্লাস হচ্ছে। আমরা আজকে পড়াবো তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা লিখেছে এ কে সেরাম। এ কে সেরাম নিজে একজন ক্ষুদ্র জাতিসত্তার লোক। তো আমরা এখন একটু স্ক্রিনে দেখব। বাংলাদেশে মণিপুরী সাহিত্য চর্চার ক্ষেত্রে পথিকৃত কবি ও প্রাবন্ধিক এ কে সেরাম। তার জন্ম 1952 খ্রিস্টাব্দে হবিগঞ্জে। তার উল্লেখযোগ্য গ্রন্থ হল বসন্ত কুন্নি পাগলি লৈরাং, মণিপুরী কবিতা, চৈতন্য অধিবাস, মণিদীপ্ত মণিপুরী ও বিষ্ণুপ্রিয়া বিতর্ক ইত্যাদি। চাকমা উপজাতিদের ভিতরে চাকমাদের তোমরা অনেকেই দেখেছো, চাকমাদের একটু বেশি দেখা যায়। আমরা এখন চাকমাদের জীবন ধারা সম্পর্কে জানবো। তোমরা সবাই একটু স্ক্রিনে তাকাও। মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত চাকমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন জেলায়। তারা নিজেদের মধ্যে তারা চাংমা নামে পরিচিত। তারা আর্য ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাদের নিজস্ব হরফ আছে। তারা পিতৃতান্ত্রিক। পিতৃতান্ত্রিক হচ্ছে এরকম যে তারা পিতার পরিচয়ে পরিচিত। যেমন আমরা পিতৃতান্ত্রিক, আমাদের পরিচয় হয় তুমি কার ছেলে, তুমি তখন তোমরা তোমাদের বাবার নাম বলে থাকো। এরকম কিছু উপজাতি আছে, কিছু আদিবাসী আছে যাদেরকে পরিচয় দেওয়া হয় মায়ের নামে। চাকমাদের সমাজের প্রধান হলেন রাজা। চাকমার প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। কিছু কিছু প্রকৃতি পূজাও করে এরা। আর এদের পোশাক হচ্ছে পুরুষেরা ধুতি ও মহিলারা পিনন পরিধান করে। পুরুষেরা নিজেদের তৈরি তাতে মানে সিলুম বা জামা পরে। মেয়েরা খাদিকে ওড়না হিসেবে ব্যবহার করে। তোমরা বই দেখে পড়ে নেবে প্রতিটা লাইন বাই লাইন, কারণ প্রতিটা লাইন থেকে 90টি হওয়ার সম্ভাবনা আছে। বিজু উৎসব চাকমাদের একটি প্রধান উৎসব, খুবই গুরুত্বপূর্ণ লাইন। চৈত্রের শেষ 2 দিন ফুল বিজু ও মূল বিজু এবং পহেলা বৈশাখকে গর্জাপর্জা বলে আখ্যায়িত করে থাকে। তারা জুম নাচ ও বিজু নাচ বেশ জনপ্রিয় তাদের। এই হচ্ছে তাদের প্রাথমিক পরিচিতি। এরপরে আসতেছে গারো। গারো আরেক প্রকারের আদিবাসী, যাদের নাক একটু চাপা। আদিবাসীদের প্রায় সবার একটু অনেকটা ওরকম। এটা আমরা দেখেছি বিভিন্ন সময় পিকনিকে গিয়ে, বিভিন্ন সময় শিক্ষা সফরে গিয়ে তাদের বাড়িতে খাওয়া দাওয়া পর্যন্ত করেছি। তোমরা হয়তো দেখেছো এইভাবে। আমরা এখন তাদের সম্পর্কে একটু জানবো। স্ক্রিনের দিকে তাকাও। গারো জনগোষ্ঠীর প্রধান বসতি ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলে। আমি বললাম যে একটু আগে যে পিকনিকের কথা, ওই যে গজনী অবকাশ, তারপরে আশেপাশে আরো কিছু লাউ চাপড়া, এসব জায়গাতে তাদেরকে দেখা যায় বিড়িশিড়িতে। মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর অন্তর্গত গারোরা মাতৃসত্রিয়। মেয়েরা পরিবারের সম্পত্তির মালিক হয়। বিবাহের পর বর স্ত্রীর বাড়িতে গিয়ে বসবাস করে থাকে। সন্ততিরা মায়ের পদবি ধারণ করে। তবে পরিবার, সমাজ পরিচালনা ও শাসন পুরুষের দায়িত্বে পালন করে থাকে। একই গোত্রে বিবাহ গারো সমাজের নিষিদ্ধ। গারোদের নিজস্ব ধর্ম আছে। এটি এক ধরনের প্রকৃতি পূজা। গারোরা প্রধানত কৃষিজীবী। পাহাড়ে বসবাসকারী জমি চাষ করে। আর সমতল ভূমির গারোরা নারী ও পুরুষ একসাথে সাধারণ নিয়মে কৃষিকাজ করে। গারোরা জন্ম থেকে মৃত্যু অবধি জীবনের নানা পর্যায়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান পালন করে, অলংকার ব্যবহার করে। গারো সংস্কৃতিতে গীত, বাদ্য ও নৃত্য খুবই গুরুত্বপূর্ণ।
তাদের নিজস্ব কিছু বাদ্যযন্ত্র আছে। ফসল বোনা, নবান্ন, বর্ষবরণ, নববর্ষ আর কি ইত্যাদি উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন হয়। ওয়ানগলা গারোদের একটি জনপ্রিয় উৎসব। আমরা এখন চলে যাব পরবর্তী উপজাতির বিষয়ে, মারমা। মারমারা কিন্তু বেশ সুন্দরী হয়, মণিপুরেরা বেশি সুন্দর, তারপর মারমারা মোটামুটি সুন্দরী হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি উপজাতিদের কথা একটু সবার কথা একবার কমন ভাবে বলছি। সেটা হচ্ছে যে এরা আমাদের সাধারণ মানুষের চেয়ে অনেকটাই স্বভাবগত দিকে ভালো হয়। এরা মিথ্যা কম বলে, সচরাচর বলে না। এরা পণ্যে ভেজাল সচরাচর কম করে। তোমরা যখন কোথাও বেড়াতে যাবে, পিকনিকে যাবে বা শিক্ষা সফরে যাবে, তখন ওদের সঙ্গে মিশলে বুঝতে পারবে তাদের ভিতরে ভেজালটা খুবই কম। তারা কথা এবং কাজে অনেকটাই মিল আছে, অর্থাৎ তারা ভালো জীবনযাপন করছে, তারা ভেজালের ভিতরে খুব একটা থাকতে চায় না। এইটা সবগুলো আদিবাসীর বেলায় মোটামুটি আমি খেয়াল করেছি। এটা আমার নিজস্ব পর্যবেক্ষণ। আমরা এখন চলে যাব মারমাদের ভিতরে। মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত মারমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে। মারমা ভাষাও মঙ্গোলীয় ভাষা পরিবারের। তাদের নিজস্ব বর্ণমালাও আছে। মারমারা প্রাচীনকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা বিয়ের সময় ধর্মীয় ও লোকাচার মিলিয়ে নানা অনুষ্ঠান পালন করে। নিজেদের গোত্রের বিবাহকে মারমা সমাজে উৎসাহিত করা হয়। মারমারা পিতৃতান্ত্রিক। সম্পত্তির উত্তরাধিকারে ছেলে ও মেয়েদের সমান অধিকারের কথা বলা আছে। তবে পরিবার ও সমাজ জীবনে পুরুষেরই প্রাধান্য থাকে। বিয়ের পর নারী পুরুষ ইচ্ছে করলে মা বাবার বাড়ি কিংবা শ্বশুরবাড়িতে স্থায়ীভাবে বসবাস করতে পারে। মারমাদের সামাজিক শাসন ব্যবস্থায় রাজা প্রধান। মারমারা জমি চাষ করে এবং বনজ সম্পদ আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও মারমারা এখন বিভিন্ন দেবদেবীর পূজা এবং নানা আচার অনুষ্ঠানাদি পালন করে। তাদের সবচেয়ে বড় উৎসব হলো নববর্ষে সাংরাই দেবীর পূজা এবং এই উপলক্ষে আয়োজিত সাংরাই উৎসব 3 দিন ধরে চলে। আমরা একটু আগে গারোদের বেলায় লক্ষ্য করেছিলাম, তারা নিজেদের সম্প্রদায়ে, নিজেদের গোত্রে বিবাহে নিরুৎসাহিত করে। এই জায়গায় আমরা খেয়াল করলাম নিজেদের সম্প্রদায়ে বিবাহে উৎসাহিত করে। গারোদের বেলায় দেখলাম কি, তারা মাতৃতান্ত্রিক। এই জায়গায় দেখতেছি তারা পিতৃতান্ত্রিক, অর্থাৎ তারা পিতাদের বাবার পরিচয়ে পরিচিত। এইভাবে বিভিন্ন উপজাতিদের বেলায়, বিভিন্ন আদিবাসীদের বেলায় বিভিন্ন ধরনের কৃষ্টি কালচার খেয়াল করা যায় এবং কোনোটার সঙ্গে কোনোটার মিল থাকে, আবার কোনোটার মিল থাকেও না। তো যাই হোক, আমরা এখন পরবর্তী আদিবাসীদের যাব মণিপুরি। আমি একটু আগে বলেছিলাম যে মণিপুরীরা খুবই সুন্দর হয় দেখতে। দেখো, তোমরা স্ক্রিনে দেখো, অনেক সুন্দর লাগছে কিন্তু, তাই না? বাংলাদেশের ক্ষুদ্র জাতি গোষ্ঠীর মধ্যে মণিপুরী জাতি অন্যতম। এদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্য। এদের মধ্যে কোনো কোনো সম্প্রদায়ের নিজস্ব বর্ণমালাও আছে। মণিপুরীরা যেখানে বসতি স্থাপন করে সেখানে কয়েকটি পরিবার মিলে গড়ে তোলে পাড়া। প্রতিটি পাড়াতেই থাকে দেব মন্দির ও মণ্ডপ। ওই মন্দির ও মণ্ডপকে ঘিরেই আবর্তিত হয় ওই পাড়ার যাবতীয় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড। মণিপুরী সমাজে পাড়া বা গ্রাম বা পাঞ্চার বা পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মণিপুরী জনগোষ্ঠী 7টি গোত্রে বিভক্ত। মণিপুরীদের প্রাচীন ধর্মের নাম আপকপা। তবে মণিপুরীদের অধিকাংশই এখন সনাতন ধর্মের চৈতন্য মতের অনুসারী। মণিপুরীদের একটি উল্লেখযোগ্য অংশ ইসলাম ধর্মাবলম্বী। সনাতন ধর্মাবলম্বী মণিপুরীদের প্রধান উৎসব রাস উৎসব, রথযাত্রা ইত্যাদি। রাস উৎসব উপলক্ষে রাস নৃত্য ও মেলার আয়োজন করা হয়ে থাকে। মণিপুরীরা প্রধানত কৃষিজীবী
ভাত, মাছ, শাক, সবজি মণিপুরীদের প্রধান খাদ্য। মণিপুরী পুরুষেরা সাধারণত ধুতি, গামছা, জামা ইত্যাদি পরিধান করে, আর মেয়েরা নিজেদের তৈরি বিশেষ ধরনের পোশাক ব্যবহার করে থাকে। আমরা এখন চলে আসছি সাঁওতালদের জীবনধারা নিয়ে। সাঁওতালরা, দেখো তোমরা ছবিতে, সাঁওতালদের জীবনধারা ওদের চেয়ে আলাদা। আমি আগে বলেছি যে আদিবাসী প্রত্যেকের জীবনধারা প্রত্যেকের থেকে কিছুটা ভিন্ন। কোনো কোনো ক্ষেত্রে বেশি ভিন্নতা বেশি থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে ভিন্নতা একদমই সামান্য থাকে। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী। তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়। তাদের ধর্মাচরণে মূর্তি পূজার প্রচলন নেই। সাঁওতালি ভাষা অস্ট্রিক ভাষার পরিবারভুক্ত। সাঁওতাল সমাজ পিতৃতান্ত্রিক। এরা প্রধানত কৃষিজীবী। তাদের বছর শুরু হয় ফাল্গুন মাসে। সোহরাই উৎসব সাঁওতালদের এক প্রকার জাতীয় উৎসব, যা পৌষ সংক্রান্তির দিন অত্যন্ত জাঁকজমকের সঙ্গে উদযাপিত হয়। ফসলের দেবতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশও এই অনুষ্ঠানের অঙ্গ। আমি তোমাদেরকে এইগুলো আসলে বোঝায় দেওয়ার তেমন কিছু নাই। একবার করে রিডিং করে গেলে তোমরা বুঝতেছো বিধায় আমি প্রতিটা লাইন বাই লাইন ধরছি না। পাশাপাশি ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, একেবারে তোমাদের দেখতে ধৈর্যচ্যুতি হবে বিধায় প্রতিটা লাইন বাই লাইন আমি অর্থ করে দিচ্ছি না, আর ভিতরে নতুন কোনো কিছু প্রবেশ করাচ্ছি না। আমি তোমাদের বই থেকেই পড়ানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন পাঠগুলা বই থেকেই নেওয়া, তোমাদের বই থেকে হুবহু তুলে ধরা, যাতে তোমাদের আবার বইয়ের সঙ্গে যখন মিলাবা, বই যখন পড়বে তখন তোমাদের সহজ হয়ে যাবে। এরপর আসো ত্রিপুরা। এই যে অনেকগুলা বিষয় নিয়ে, অনেকগুলা আদিবাসীদের জীবনযাত্রা নিয়ে বলতে গেলে বেশ কয়েকটা ক্লাসের প্রয়োজন ছিল, কিন্তু যেহেতু আমরা বেশ কয়েকটা ক্লাস নিচ্ছি না, একটা ক্লাসে নিচ্ছি, এই জন্য একটু টেনে যাচ্ছি। তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রামগড়, রাঙ্গামাটি, কাপ্তাই এবং চট্টগ্রাম জেলা, বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলে বসবাসকারী ত্রিপুরা জনগোষ্ঠী মঙ্গোলীয় মহাজাতির অংশ। এরা, তাদের ভাষার নাম ককবরক। এদের নিজস্ব কোনো বর্ণমালা নেই। ত্রিপুরার সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। ছেলেরাই সম্পত্তির উত্তরাধিকারী হয়। ত্রিপুরারা বর্তমানে সাধারণভাবে সনাতন হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু তারা এখনো তাদের প্রাচীন লোকজ ধর্মের নানা দেবদেবীর পূজা অর্চনা ও বিভিন্ন অনুষ্ঠানাদি করে। ত্রিপুরা মেয়েরা কাপড় বয়নে খুবই দক্ষ। তারা নিজেদের পরনের কাপড় নিজেরাই তাতে তৈরি করে। পুরুষেরা পরিধান করে নিজেদের তৈরি গামছা ও ধুতি। ত্রিপুরারা কৃষিজীবী। তারা পাহাড়ে জুম চাষ করে। ত্রিপুরাদের সঙ্গীত ও নৃত্য খুবই সমৃদ্ধ। তাদের মধ্যে বিভিন্ন সঙ্গীতের প্রচলন আছে, যেমন তেমনি আছে নানা প্রকারের নৃত্য। তাদের মধ্যে যেমন সঙ্গীত আছে, তেমনি আবার নৃত্য আছে। ত্রিপুরাদের প্রধান উৎসব নববর্ষ বা বৈশু। ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশু, মারমাদের সাংরাই ও চাকমাদের বীজ উৎসবের প্রথম অক্ষর নিয়ে বৈশাখী উৎসব এখন নববর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের জাতীয় উৎসব। অর্থাৎ তারা এই কয়েক ধরনের আদিবাসী মিলে একবারে একটা অনুষ্ঠান তারা করে থাকে। এটা হচ্ছে তাদের খুবই প্রিয়। আমরা এখন একটু তোমাদের মূল্যায়নে যাচ্ছি। আসলে মূল্যায়নের বেলায় তোমাদেরকে বলতে হচ্ছে, একটু ক্লাসটা নিচ্ছি আমি টিভিতে, যার কারণে তোমাদের উত্তরগুলো একবারে সরাসরি দেওয়া আছে। আর অনলাইন ক্লাস উত্তর দেওয়া থাকলে সমস্যা নাই। তোমাদের একক কাজ বা জোড়াই কাজ কিংবা দলগত কাজ এই সময় আমরা দিতে পারছি না, যেহেতু অনলাইন ক্লাস। তোমরা তো ওইভাবে জোড়ায় বসনি, তারপর দলগত ভাবেও নাই, এই জন্য দিতে পারছি না। মূল্যায়ন আসলে তোমাদের নিজেদের মূল্যায়ন তোমাদের নিজেদেরকেই করতে হবে। তোমরা নিজেরাই করবে এবং নিজেদের কাছে পরীক্ষা দিবে মনে মনে।
তো আমি দুটো মূল্যায়ন রাখছি এই জায়গায়। বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার আনুমানিক সংখ্যা কত? উত্তর তো দেয়াই আছে। যদি আমার কম্পিউটার হতো, ল্যাপটপ হতো, তাহলে হয়তো আমি উত্তরটা গোপন রেখে তোমাদেরকে সেটুকু ভাববার অবকাশ দিতাম, কিন্তু তার সুযোগ নেই। 46। লেখক এ কে সেরাম কোন জাতিসত্তার সদস্য? অর্থাৎ এটা যে লেখক, সেই লেখক আমি আগে বলেছিলাম যে লেখক নিজেও একজন আদিবাসী। তিনি যে আদিবাসী, তিনি কোন জাতিসত্তার সদস্য সেটা এখন প্রশ্ন শিখে। তিনি হচ্ছে মণিপুরী জাতিসত্তার সদস্য। বাড়ির কাজ, যে কোনো একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা নিয়ে নিজের ভাষায় লেখো। এটা হতে পারে তোমার নিজের দেখা, কিংবা তোমার পরিবারের কারো কাছ থেকে গল্প শোনা, কিংবা যে কোনো লোকের কাছ থেকে, কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে, কিংবা কোথাও ভ্রমণে গিয়ে তাদের সম্পর্কে কিছু জেনে আসা। এটার উপর ভিত্তি করে তোমরা লিখবে। হুবহু বইয়ের কাজ করতে হবে সেরকম কিছু না। তো সবাইকে বেশি বেশি পড়া এবং পড়ার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে, সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।